ভারত থেকে আসা পানিতে মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী সহ বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা, চরম দুর্ভোগে পানিবন্দী মানুষ। আমরা সবাই এখন আশ্রয় কেন্দ্রে যাচ্ছি, যেমন আমাদের স্কুল আছে, মাদ্রাসা আছে। আমরা খাইতে লইতে আমাকে খুব কষ্ট। বন্যা দুর্গতদের উদ্ধারে 10টি স্পিড বোট পাঠিয়েছে বিআইডব্লিউটিএ। ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তায় ত্রাণ সংগ্রহ করছে শিক্ষার্থীরা। ভারতের ত্রিপুরায় ভয়াবহ বন্যা, খুলে দেওয়া হয়েছে বাঁধ, তলিয়ে গেছে রাজ্যের অনেক এলাকা, প্রাণ গেছে অন্তত 10 জনের। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার আরও মামলা, অভিযোগ তদন্তে ঢাকা জাতিসংঘের প্রতিনিধি দল, পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক। এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে দিতে সহযোগিতার আশ্বাস সুইজারল্যান্ডের। রাষ্ট্র সংস্কারে সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবারে বিস্তারিত। ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পানিতে আবারও বন্যা দেখা দিয়েছে দেশের অন্তত 8 জেলায়। ডুবে গেছে বসতবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি, পানিবন্দী অন্তত কোটি মানুষ। চরম দুর্ভোগ পোহাচ্ছে বানভাসীরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। একদিনে টানা বৃষ্টি, অন্যদিকে ভারত বাঁধ খুলে দেয়, দ্রুত বাড়ছে পানি। নদ নদীর দুকুল ছাপিয়ে ভেসে যাচ্ছে লোকালয়, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পথঘাট ডুবে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে বন্যা কবলিত এলাকার মানুষ। উজানের ঢলে মৌলভীবাজারের মনু ও ধোলাই নদীর 8 স্থানে বন্যা প্রতিরক্ষা বাঁধ ভাঙন দেখা দিয়েছে। মনু নদী বিপদসীমার 108 সেন্টিমিটার, চাঁদনীঘাট এলাকায় 113 সেন্টিমিটার, ধলাই নদীতে 33 সেন্টিমিটার ও জৌরি নদীতে বিপদসীমার 188 সেন্টিমিটার এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অনেক কই যাব, কই কষ্ট জানবাসে না। ভারত থেকে আসা পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিম্নাচল তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় অর্ধশত গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ফসলি জমি ও মৎস্য খামার। 2 উপজেলার 1200 পরিবার আক্রান্ত হয়েছে। তো আমরা চেষ্টা করছি যে বন্যা দুর্গত যারা আছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার, এবং ইতিমধ্যেই আমরা 15 মেট্রিক টন চাল এবং 5 লক্ষ টাকা বরাদ্দ করেছি এবং বিতরণ শুরু হয়ে গেছে। কুমিল্লা নগরীর পাশ ঘেঁষা গোমতী নদী ও 14 গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কাকরি নদীর পানি বিপদসীমার 71 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন আশ্রয় কেন্দ্রই একমাত্র ভরসা বন্যা কবলিত মানুষের। আমরা সবাই এখন আশ্রয় কেন্দ্রে যাচ্ছি, যেমন আমাদের স্কুল আছে, মাদ্রাসা আছে। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। প্লাবিত ফেনী সদর, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা। চরম দুর্ভোগে পড়েছে বানভাসী মানুষ। গেল 2 মাসে চতুর্থবার বন্যার কবলে খাগড়াছড়ি। সড়ক তলিয়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে দিঘি নালা ও রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ির সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। জেলার 99টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এরকম অবিশ্বাস্য বন্যা আগে কখনো দেখি নাই আমরা। সকাল দিকে পানি বাড়তে আছে, এখনো মানে বাড়িবার সম্ভাবনা বেশি। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সাজেক সড়কে বাঘাইহাট বাজার, মাচালং ও কবাখালী অংশে পানি উঠে যাওয়ায় যান চলাচল বন্ধ আছে। এতে আটকা পড়েছে সাজেক ঘুরতে আসা 250 পর্যটক। টানা 5 দিনের বর্ষণে লক্ষ্মীপুর জেলার 4 উপজেলার অন্তত 30,000 মানুষ পানিবন্দী। উজানের ঢলে ভোলায় মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 20টি গ্রামের অন্তত কয়েক হাজার মানুষ। 7 দিন ধরে পানিতে নিমজ্জিত বসতঘর, আঙিনা। রান্নার চুলা না জ্বালায় অনাহারে অধ্যারে দিন কাটছে বানভাসীদের। পানিতে এমন তাড়াতাড়ি নামে না, সব বুড়িয়া থাকে, আমরা কোনো জায়গায় যাইতে পারি না, কোনো হাট বাজার আনতে পারি না, চুলা চাকি সব ভিজে গেছে। এদিকে অতি জোয়ারের কারণে ভোলা লক্ষ্মীপুর নৌ রুটের ভোলা অংশের ইলিশা ফেরিঘাট ডুবে থাকায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। ঢাকা থেকে আইছি, ফেরি দিয়ে আইছি, গাড়ি নামামু, জোয়ারের পানির টেরায় নামতে পারি না। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে জানিয়েছেন বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।
বন্যা নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সুমন কবির। সুমন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সুমন, বৃষ্টিপাত ভারী হচ্ছে কিছুদিন ধরে, সেই সাথে চারিদিকে পানি বাড়ছে। আপনি জানাবেন বন্যা দুর্গতদের কি অবস্থা দেখছেন এবং সাহায্য সহযোগিতা কেমন দেখছেন? জি লিনি, আপনি যেটা বলছিলেন আমরা আসলে আপনাকে একটু জানিয়ে রাখি, কুমিল্লার যে গোমতী নদী, সেই গোমতী নদী আমি দেখেছি সকাল থেকে, আমি কাজ করেছি কুমিল্লার প্রতিটি পয়েন্টে। আমি একটু জানিয়ে রাখি আসলে কুমিল্লা গোমতী নদী 93 সেন্টিমিটার আসলে বিভীষণ করছে। তবে একটা বিষয় জানি, কুমিল্লার যে আবহাওয়াবিদ এবং যে আপনার ওয়াটার অফ দ্য কর্মকর্তা তারা আমাকে জানিয়েছেন কুমিল্লা আসলে আমরা দেখছি প্রতিটি পয়েন্টে আসলে এই পর্যন্ত 20-25টি জায়গা আসে ফাটল দেখা দিয়েছে। যদিও স্থানীয় জনগণ তাদের মতো তারা ঝাঁপিয়ে এবং তারা কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। যদিও জেলা প্রশাসন এবং সেনাবাহিনী পুলিশের যে ধরনের সহযোগিতা করা দরকার ছিল এখন মধ্যে সেই ধরনের সহযোগিতা আমরা পাইনি। আমরা একটু জানি কি কুমিল্লার প্রতিটি পয়েন্টে পয়েন্টে আপনার স্থানীয় লোকজন তাদের মতো করে কাজ করছেন। তারা বলছেন যে এই সময় যে অন্তর্বর্তীকালীন সরকার যে সেনাবাহিনী এবং জেলা প্রশাসন যে ধরনের সহযোগিতা পাওয়ার কথা ছিল আসলে সেই ধরনের সহযোগিতা আমরা পাইনি। এবং তারা এও বলছেন যে এখন আমাদের কি উপায়, এবং নদীর দুই পারে আসলে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ লোকের আসলে বসবাস। আসলে সকলে এখন গতকাল থেকে আমরা দেখেছি তারা কেউ ঘুমাতে পারেনি, 24 ঘন্টা সবাই কাজ করছেন। সেই দিক থেকে যদি বলি জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড যে ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ছিল, এখন বালু আর মাটির অভাবে, কংক্রিটের অভাবে আসলে কাজ করতে পারছে না। আপনি দেখছেন যে দিক থেকে বাঁশ দিয়ে সকলের এলাকাবাসী কাজ করছে, এবং সেই দিক থেকে যদি বলি আপনার বালু আর মাটির সংকটের কারণে আসলে বাঁধের এই অবস্থা। আরেকটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লার এই পয়েন্টে আসলে যেহেতু কুমিল্লা শহর গোমতী নদীর শহর কাছেই, এই কারণে যদি ভেঙে যায় দিক দিয়ে তাহলে শহর ডুবে যাবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কুমিল্লা থেকে যে কামারখাড়া যে এলাকাটা রয়েছে, সেই কামারখাড়া এলাকাটা অনেক আসলে জামালা রয়েছে। সেই কামারখাড়ার এলাকা থেকে আমরা দেখেছি 20,000 লোক সরিয়ে নেওয়া হয়েছে ইতিমধ্যে। তবে এই ছিল কুমিল্লা যে সার্বিক পরিস্থিতি। বলতে চাই আসলে কুমিল্লা সার্বিক পরিস্থিতি যদি বলতে চাই আসলে খুব ভালো অবস্থানে। যদিও বিএনপি মহানগরের যে বিএনপি এবং জেলা বিএনপি তারা আসলে এখানে ত্রাণ দেওয়ার চেষ্টা করছে এবং তারা বলছে সকল ধরনের সহযোগিতা তারা আশ্বস্ত এবং তারা নেতা কর্মীরা এখানে আমরা দেখতে পেয়েছি মাঠে। সেদিক থেকে সামাজিক সংগঠন, ছাত্র সমন্বয়কারী এবং স্থানীয় লোকজন মিলে কাজ করার জন্য তারা চালিয়ে যাচ্ছেন। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ লিনিয়া। সুমন কবির, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সুমন কবির। বন্যা দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে 10টি স্পিড বোট পাঠিয়েছে বিআইডব্লিউটিএ। একই সঙ্গে 3টি উদ্ধারকারী জাহাজও প্রস্তুত আছে বলে জানায় সংস্থাটি। 5 দফা দাবিতে বিআইডব্লিউটিএ কার্যালয়ের সামনে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরই প্রেক্ষিতে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিআইডব্লিউটিএ চেয়ারম্যান। আমরা 10টি বোট পাঠাবো, সেখানে সংগ্রহ করে 10টি বোট পাঠাবো এবং সাথে কিছু উদ্ধার সামগ্রী, লাইফ জ্যাকেট 400 থেকে 500 লাইফ জ্যাকেট পাঠাবো। এবং সাথে সাথে আমরা যদি যখন থেকে যে কোনো জায়গা থেকে যদি আমরা জানি ত্রাণ দিবে, সেই যদি সেটা যদি এখানে ডিস্ট্রিবিউট করতে হয় তাহলে আমরা এই বোটগুলি হয়তো ডেপ্লয় করা যাবে। এবং এখানে এই বোটগুলোতে আমরা একটি উদ্ধার দলও পাঠাচ্ছি, বাংলা বিআইডব্লিউর পক্ষ থেকে একটি উদ্ধারকারী দল থাকবে সেখানে। ভারত ইচ্ছাকৃতভাবে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে বন্যা সৃষ্টি করার সমালোচনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। দেশের এই সংকটময় মুহূর্তে সবাইকে মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে সারা দেশে বন্যাতদের জন্য গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। সকালে টিএসসিতে শুরু হয় ত্রাণ সংগ্রহ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ ত্রাণ নিয়ে আসছে। এর মধ্যে আছে লাইফ জ্যাকেট, মুড়ি সহ শুকনো খাবার, স্যালাইন সহ নানা সামগ্রী। দেশবাসীকে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পাঠিয়ে সহযোগিতার আহ্বান জানান হাসনাত। দেশবাসীর কাছে আহ্বান করছি, তার মধ্যে রয়েছে শুকনো খাবার, চিরা, মুড়ি, বিস্কিট, টোস্ট, গুড়, ছাতু, বাদাম, খেজুর। এছাড়া রয়েছে শিশু খাদ্যর মধ্যে দুধ, সুজি, এগুলো যদি নিয়ে আসতে পারেন। স্যালাইন, জরুরি ঔষধ, স্যানিটারি ন্যাপকিন, মাস্ক, রেইনকোট, লাইফ জ্যাকেট। আমরা ভারতকে আমরা বলছি আপনারা সতর্ক হন। আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশের এই যে রাষ্ট্র সংস্কারের কাজ সেটিকে ব্যাহত করার জন্য আপনারা আমাদেরকে এভাবে মানুষকে সংকটকালীন সময়ের মধ্যে পড়বেন, আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না। আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না। আমরা বিশ্বাস করি পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে, সহযোগিতামূলক সম্পর্কের মধ্য দিয়েই উন্নয়ন সম্ভব, অগ্রগতি সম্ভব।
এদিকে কয়েকদিনের টানা বর্ষণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতের ত্রিপুরা রাজ্যে। প্রাণ গেছে অন্তত 10 জনের। পানি বিপদ সীমার উপর থাকায় খুলে দেওয়া হয়েছে বাঁধ। এতে হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি দ্রুত সহায়তা চেয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। লুৎফুর কবিরের রিপোর্ট। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ভাসছে বাংলাদেশের কোল ঘেঁষা ত্রিপুরা রাজ্য। কখনো ভারী কখনো মাঝারি বর্ষণে দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলার পরিস্থিতি নাজুক। পাল্লা দিয়ে বাড়ছে রাজ্যের 4 নদীর পানি। রাজ্যের প্রশাসন জানায় পশ্চিম ত্রিপুরাতেও মাথাচাড়া দিয়েছে বন্যা। সিপাহীজলা, ধলাই, উত্তর ত্রিপুরা, গোমতী ও ওনাকুটিও আংশিক প্লাবিত। সময়ের ব্যবধানে পরিস্থিতি অবনতিতে দ্বিতীয় সর্বোচ্চ কমলা সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর। এই সতর্কতার অর্থ নদ নদী ও নিচু এলাকা প্লাবিত এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। 3-4 घंटे बहुत ज़्यादा तेज बारिश हुई है और डिस्ट्रिक्ट वेस्ट त्रिपुरा के अंदर तीनों सब डिवीज़न अफेक्टेड हैं। हमारा जो मेन रिवर है अगरतला का हावड़ा रिवर, वो पूरा तरीके से भर गया है। ন্যাশনাল হাইওয়ে একদম ব্লক, জলে আটকে আছে। এরকম তো আমরা এতদিন চাকরি করছি, কোনোদিন এরকম দেখিনি। আজকে জলের যে স্পিড, তো আটকে আছি। চেষ্টা করছিলাম একটু যেতে, একটু গিয়ে আবার ফিরে এসেছি। বাগাফায় একদিনে 375.8 মিলিমিটার, বেলোনিয়ায় 324.4 মিলিমিটার এবং অমরপুরে 307.14 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে রাজ্যে প্রায় 200 ত্রাণ শিবির বসানো হয়েছে। বুধবার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ও ত্রাণ শিবির পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এরকম বৃষ্টি তো কখনো ত্রিপুরাতে মানে আমার জানা মতে হয়নি। তো আমরা মানে চারিদিকে কাজ করছে সব জায়গায়। আমি আজকে সকালে আমি আমাদের মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি, মানে কিছু যদি এনডিআরএফের কিছু লোকজন পাঠানো যায়, বলেছেন দেখছেন এবং করবেন সেটা। ত্রিপুরা ভিত্তিক সংবাদ মাধ্যম বোরাক টাইমস ও ত্রিপুরা টাইমসের খবরে এসেছে, বুধবার প্রায় 31 বছর পর ডুম্বুর জলাধারের বাঁধের সুইচ গেট খুলে দিয়েছে ত্রিপুরা কর্তৃপক্ষ। সবশেষ 1993 সালে এই বাঁধের গেট খোলা হয়েছিল, আর সেই কারণেই পানি ঢুকে তলিয়ে গেছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। এতে চরম বিপদে বাংলাদেশের বহু মানুষ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। গণহত্যা ও দুর্নীতির দায়ে একের পর এক মামলায় জড়াচ্ছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলা হয়েছে 5টি। এর মধ্যে 3টিতে সাবেক প্রধানমন্ত্রীকে প্রধান আসামি করা হয়। আছেন আমির হোসেন আমু, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননও। মামলা থেকে বাদ যায়নি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। আরো জানাচ্ছেন নাফিয়া ফারজানা। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গণহত্যা ও দুর্নীতির দায়ে হচ্ছে একের পর এক মামলা। বৃহস্পতিবার শেখ হাসিনাকে প্রধান করে আদালতে 3টি মামলা দায়ের করেন ভুক্তভোগীরা। এতে নতুন করে যুক্ত হয়েছে আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর নাম। 18 জুলাই আশুলিয়া থানার সাভার হাইওয়ে এলাকায় পুলিশ ও বিজিবির গুলিতে নিহত হন আশহাবুর ইয়ামিন, আলামিন ও মেহেদি হাসান। এ ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদ জয়কে আসামি করা হয়। এছাড়া 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ছাত্রলীগের সভাপতি সম্পাদক সহ 44 জন ও অজ্ঞাতনামা আরও 150 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। 20 জুলাই সাংবাদিক আমিনুল ইসলাম ইমন আহতের ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ 16 জনের বিরুদ্ধে রমনা থানায় হত্যা চেষ্টা মামলা হয়। গুলি করে মুমূর্ষু অবস্থায় ফেলে তার ব্যবহৃত R15 মোটরসাইকেলটি ডিবি পুলিশ নিয়ে যায় স্থান থেকে। পরবর্তীতে স্থানীয় জনগণ পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসে। তিনি এখন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তার পা এবং হাত নিউরোলজিক্যাল প্রবলেম আছে, অচল হয়ে যাওয়ার উপক্রম। তিনি বাঁচবেন কিনা তারও নিশ্চয়তা নাই। মোহাম্মদপুরে 2 বন্ধু নাস্তা খেতে বের হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে মারা যান শাহরিয়ার। এ ঘটনায় শেখ হাসিনা সহ 68 জনের নামে মোহাম্মদপুর থানায় মামলা করেন ভুক্তভোগীর পরিবার। বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনের সময় স্থানীয় কিছু আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং বিভিন্ন পদ পদবীধারী আওয়ামী লীগের সংগঠনের
তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং তারা সশরীরে উপস্থিত হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এছাড়া যাত্রাবাড়ি থানায় ওবায়দুল কাদেরকে প্রধান করে 6 জনের বিরুদ্ধে মামলা হয়। এদিকে মতিঝিল থানায় এসিকে প্রধান করে 20 জন পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা করা হয়। নাফিয়া ফারসানা, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতা ও নিহতের ঘটনা তদন্তে ঢাকা জাতিসংঘের প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠক শেষে জাতিসংঘের হাই কমিশনার দপ্তরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বরি মুঙ্গোভেন জানান, অন্তর্বর্তী সরকারকে সহায়তায় প্রাথমিক ও প্রাক অনুসন্ধানে আলোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার নাগরিক সমাজ ও বাংলাদেশের জনগণকে যে কোনো ধরনের সহায়তার কথা জানান তিনি। গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় তরুণদের সাহসিকতার প্রশংসা করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার টার্ক। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক সংস্কার ও মানবাধিকার এগিয়ে নিতে এটিকে সুযোগ হিসেবে দেখছেন তিনি। The High Commissioner for Human Rights, Mr. Volker Turk, is really inspired by the courage and commitment to democracy and human rights of the Bangladesh people, particularly the students and particularly the youth, and he sees this as an historic opportunity for the country in restoring democracy, renewing institutions, and advancing human rights. And he wants the office to support the interim government, civil society, people of Bangladesh in any way that we can. গণতন্ত্র পুনরুদ্ধার, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা সহ বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে সুইজারল্যান্ড। সকালে বিএনপির সাথে বৈঠকে এই আশ্বাস দেন সুইস রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি। এই সময় রাষ্ট্র পরিচালনায় অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময় পাবে জানিয়ে আমির খসরু বলেন, সরকারকে সহযোগিতা করে যাচ্ছে বিএনপি। মাজহুল ইসলামের রিপোর্ট। সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আসেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি। বৈঠকে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, বিগত সরকারের আমলে বিদেশে পাচার হওয়া $100 বিলিয়ন ফিরিয়ে আনা এবং অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাষ্ট্রদূত। একটা কঠিন অবস্থার মধ্যে দেশ পার করছে, তারা এত টাকা পাচার করেছে বাংলাদেশের রিজার্ভ একেবারে তলানিতে চলে আসছে এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি নাগরিক কিন্তু এটার এফেক্ট ফিল করতেছে, এরকম একটা অবস্থায় চলে গেছে। তো সেক্ষেত্রে আমরা যে টাকা পাচার হয়েছে টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতোই আছে, যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে। দেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠান কার্যকর করা সহ বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয় বৈঠকে। সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে ক্যাপাসিটি বিল্ডিং করার জন্য তারা তাদের সহযোগিতার কথা বলেছে আছে। আর বাংলাদেশের ভবিষ্যতে যে রাজনীতি এবং গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যাপারে, গণতন্ত্রকে সঠিক অর্ডারে ফিরিয়ে আনার জন্য যে কাজগুলো করা দরকার, যে প্রতিষ্ঠানগুলোকে দরকার, সেগুলোর উপর আলোচনা হয়েছে। সেখানে তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে। দেশের স্বার্থে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সবার দায়িত্ব বলেও জানান বিএনপির এই নেতা। মাজহুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারকে চাকরি অথবা ভাতা প্রদানের জোর দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। পাশাপাশি আহতদের ফ্রি চিকিৎসার দাবিও জানায় দলটি। সকালে রাজধানীর তেজগাঁওয়ে একটি রেস্টুরেন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় এ দাবি জানান তারা। ভারতের প্রতি ক্ষোভ জানিয়ে নেতারা বলেন, কোনো কিছু না জানিয়ে বাঁধ খুলে দিয়ে সঠিক কাজ করেনি দেশটি। দেশে নতুন করে চাঁদাবাজি করতে দেয়া হবে না বলেও সতর্ক করেন তারা। চিকিৎসা ব্যবস্থা ফ্রি করে দেওয়ার জন্য ছাত্রদের জন্য আহ্বান জানাবো, ছাত্রদের চিকিৎসা ব্যবস্থা ফ্রি করে দেন।
তাদের বিশ্বরের শহীদ পরিবার, আহত পরিবারের চিকিৎসাকে ফ্রি করে দেন। ষড়যন্ত্রকারীরা, পতিত স্বৈরাচারের লোকেরা কিন্তু বসে নাই, তারা কিন্তু ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। দেখেছেন ভারতের ত্রিপুরায় অতিবৃষ্টিতে বন্যা হয়েছে, গোমতী নদীর উপরে ডুম্বুর যে জলাশয় বাঁধ, সেই বাঁধ খুলে দেওয়া হয়েছে। এখন আমাদের লক্ষ্মীপুর, আমাদের ফেনী, কুমিল্লা, মৌলভীবাজার পানির নিচে ভেসে যাচ্ছে। আমি মনে করি একটা প্রতিবেশী সুলভ আচরণ হইতে পারে না। দেখছেন সংবাদ দুপুর।